আসসালামু আলাইকুম, স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে। ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণী তোমাদের জানাই স্বাগত। আমরা নবম দশম শ্রেণী একটা ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষ অবস্থায়। তোমরা আইসিসির জন্য যে প্রিপারেশন নিচ্ছ, উপলক্ষে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করার একটা পরিকল্পনা নিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে 1 নম্বরে tan θ প্লাস sec θ ডিভাইডেড বাই tan θ মাইনাস sec θ ইকুয়াল টু x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y এখন এবং cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট ওভার সাইন আলফা। আচ্ছা, ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে কি দেখো, যে tan a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4 হলে সাইন a ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সাইনের মান কত। তো আমরা জানি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের যদি দুইটা মান দেওয়া থাকে অথবা একটা দেওয়া থাকলে আমরা আরেকটা পেয়ে যাই, কারণ সবগুলোর অনুপাত হিসেবে আমরা মান ধরতে পারি। তাহলে যে কোনো অনুপাতের মান আমরা খুব সহজে বের করতে পারি। দেখো আমরা কীভাবে, তাহলে সমাধানটা চলে যাই। তো দেখো এখানে সমাধানটা যখন আমরা চলে যাই, এখানে আমরা একটা চিত্র এঁকেছি যেটা দেওয়া আছে tan a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4। এখন তুমি একটু খেয়াল করো তো, tan a মানে কি? tan a মানে হচ্ছে ঠ্যাং লম্বা ভূত, তাই না? এর মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা যে কোনো একটা কোণকে এখানে এই কোণ হিসেব করে যদি ধরে নেই, এই কোণ কোনটা? এই হচ্ছে এই কোণটা। লম্ব হচ্ছে 3, ভূমি কোনটা? ভূমি হচ্ছে 4। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্বর মান হচ্ছে 3 এবং ভূমির মান হচ্ছে 4। ঠিক আছে, আমরা মানটা ধরে নিই। এখন আমাদের বের করতে বলছে সাইন এর মান কত সেটা বের করতে বলছে। এখন বলো তো, সাইনের সাথে কোন বাহু দুটো সম্পর্ক আছে? সাগরের লবণ অতি, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক, লম্ব এবং অতিভুজের সাথে। তাহলে আমরা যেহেতু এখানে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক, এখানে তো অতিভুজের মান নেই, অর্থাৎ আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? দুই বাহুর মান জানা থাকলে যে কোনো এক বাহুর মান আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করি। কি দিয়ে? পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারি না, যেহেতু এখানে লম্ব বিসি দেওয়া আছে। কত দেওয়া আছে? লম্ব বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। এবং ভূমির মান কত দেওয়া আছে? ভূমির মান এবি ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার দেওয়া আছে। সুতরাং অতিভুজ কী হবে? অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। আমরা ডিরেক্ট সূত্র দিয়ে চলে যাই। এসি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কত? বিসি স্কয়ার, তাই না? বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত? এবি স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, আমাদের মান বের করতে হবে এসি। যেহেতু এসি মান জানা না থাকলে তো আমরা সাইনের জায়গায় চলে যেতে পারি না, সাইনের মানটা আমরা বের করতে পারবো না। তাহলে এখান থেকে এসি মান বের করতে এই রুট স্কয়ারটা রুট আকারে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিলাম। আর বিসি এর মান কত দেওয়া আছে বলো তো? 3 উপরে কি স্কয়ার আছে না? স্কয়ারটা বসাই দেবো প্লাস, এবং এবির মান কত আছে? 4 সেন্টিমিটার। তাহলে 4 বসাইলাম, এই বির উপরে একটা স্কয়ার আছে, স্কয়ার বসাই দিলাম। দেখো এখন ক্যালকুলেশন করো, 3 দুইটা গুণ করো, 3 গুণ 3 কত হয়? 9 হয় না? অর্থাৎ 3 গুণ 3 ইকুয়াল টু 9 প্লাস 4 গুণ 4 ইকুয়াল টু কত হয় বলো তো? 4 গুণ 4 ইকুয়াল টু 16 নাকি? তাহলে আমরা এখান থেকে 16 বসাইলাম। বলো তো যোগ করলে কত হয়? যোগ করলে আমাদের ফলাফলটা এখানে কত আসে? যোগ করলে ফলাফলটা আসবে 25। কত আসবে? 25। তাহলে অর্থাৎ এসির মান, প্রত্যেকটা কিসের মান? এগুলো এসির মান। আমরা এসির মান কত বের করতে পারি? 25 এর বর্গমূল হচ্ছে 5। কত? 5। অর্থাৎ এই যে এখানে এ এবং সি এর মানটা কত পাইলাম আমরা? 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন খুব ইজি ওয়েতে দেখো সাইন থিটা মান বের করতে বলছেন আমাদের। সুতরাং সাইন থিটা অর্থাৎ সাইন এ, যেহেতু এই কোণের কথা বলা হয়েছে, এই কোণ দিয়ে সাইনের মান বের করতে হবে। অর্থাৎ সাগরের লবণ অতি, লবণ কোনটা এখানে বলো তো? সাগরে লবণ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না বিসি ডিভাইডেড বাই এসি, অর্থাৎ বিসি এর মান কত বলো? বিসি এর মান হচ্ছে 3 আর এসি এর মান কত? 5, যেটা আমাদের ক নম্বর প্রশ্নতে চাইছে। এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। দেখো দেখে নাও একটু, যে বিসি এর মান হচ্ছে 3 এবং এসি এর মান কত? 5, সাগরের লবণ অতি। আমরা মান বসা দিচ্ছি 3 ডিভাইডেড বাই কত? 5। এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। তো খ নম্বর প্রশ্নতে চলো, খ নম্বর প্রশ্নতে কী বলছে আমরা দেখি। আচ্ছা, খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু √2 এবং থিটার সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। অর্থাৎ থিটার মান কত সেটাই এই প্রশ্নতে আমার থেকে চাওয়া হয়েছে। এবং উদ্দীপকে যেটা দেওয়া আছে এই জায়গা থেকে দেখা আমাদের, যেহেতু x এর মান এবং y এর মান হবে, তাহলে আমরা এই সমীকরণটা দিয়ে থিটার মানটা বের করব। চলো আমরা তাহলে থিটার মানটা বের করে তোমাদের দেখাই কীভাবে বের করা হয়। চলো দেখো, খ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে প্রশ্নতে বলা হয়েছে যে x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু √2। এখন প্রশ্ন যেটা ছিল যে এখন tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইজ ইকুয়াল টু x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। এখন আমরা এখানে x এর মানগুলো বসিয়ে আমরা এখান থেকে ডিরেক্টলি থিটা এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তো এখন থিটা এর মান বের করা, x এর মান বসানোর আগে আমরা এটাকে করতে পারি কি? যোজন বিয়োজন করতে পারি। কি করতে পারি?
যোজন বিয়োজন করতে পারি। কেন যোজন বিয়োজন করব? কারণ যোজন বিয়োজন করলে আমরা কি করতে পারবো, এখান থেকে কেটে দিতে পারবো, অর্থাৎ সরাসরি ভাগ করতে পারবো। ভাগ করে আমাদের এক্স এবং অর্থাৎ টেন থিটা সেক থিটাগুলোকে আমাদের সরিয়ে শুধুমাত্র এখানে থিটার মানটা রাখতে হবে। তো দেখো যোজন বিয়োজন নিয়ম অলওয়েজ তোমরা জানার কথা। এখন যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে, যোজন বিয়োজনের নিয়মটা তো তোমরা জানো, তাই না? যোজন মানে হচ্ছে লবে যোগ করা এবং হরে বিয়োগ করা। তো লবে যোগ করব কি, লবে তো আমার যেটা থাকবে আছে সেটা তো থাকবে এখানে টেন থিটা সেক থিটা, এবং যোজন মানে যোগ করতে হবে, লবে যোগ করতে হবে। এখন বলো তো লবে কোনটা যোগ করব? লবে যোগ করব হরে যেটা থাকবে ওটা, টেন থিটা মাইনাস সেক থিটা, তাই না? তোমরা তো অবশ্যই জানো। এবং বিয়োজন করব, আগে লবে যেটা থাকবে হরের জায়গায় আমি ওই লবে যেটা থাকবে ওটাকে লিখব। সেখানে টেন থিটা প্লাস সেক থিটা উপরে যেটা ছিল অর্থাৎ হরে আমি ওটা লিখব, এবং বিয়োগের সময় বিয়োজন যখন করব বিয়োগ চিহ্ন দিব, তখন হরে যেটা থাকবে, হরে হচ্ছে টেন থিটা মাইনাস সেক থিটা, কিন্তু আমরা মাইনাস লিখবো না, আমরা লিখবো এখানে প্লাস সেক থিটা। কেন বলো তো? কারণ যখন বিয়োজন করব বিয়োগ করার পূর্বে এখানে মাইনাস আছে, আর মাইনাস থাকার কারণে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তাই না? তোমরা জানো তো। এবার নেক্সট পরবর্তীতে ডান পাশে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেম রকমভাবে দেখো, লবে যেটা আছে ওটা লিখলাম আগে, যোজন করা যোগ, হরে যেটা আছে ওটা আগে, এরপরে লিখবো আমরা। এরপরে দেখো হরে যেটা বিয়োজন করবে এখন, তাহলে লবে যে এক্স প্লাস ওয়াই আছে আগে বসিয়ে দিলাম, বিয়োজন মানে বিয়োগ, এক্স প্লাস এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা বিয়োজন কীভাবে করলাম, যোজন এবং বিয়োজন। এখন দেখো যোজন এবং বিয়োজন করার ফলে টেন থিটা প্লাস টেন থিটা, অর্থাৎ এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস। তাহলে সেক থিটা আমরা ভাগ করে দিতে পারি, টেন পারি না, টেন যোগ করে দিব। তাহলে হরে দেখো কী অবস্থা আছে, প্লাস টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা। দেখো তো টেন সেম এবং ধনাত্মক এবং ঋণাত্মক আছে, তাই আমরা টেন কেটে দিতে পারি হরে, কিন্তু সেক প্লাস সেম ডান পাশের দিকে খেয়াল করো তো, এখানে এক্সের সামনে প্লাস এক্সের সামনে প্লাস, অর্থাৎ এক্স কাটা যাবে না, ওয়াইয়ের সামনে প্লাস ওয়াইয়ের সামনে মাইনাস কেটে দিতে পারি আমরা, আবার এক্সের সামনে প্লাস এক্সের সামনে মাইনাস কেটে দিতে পারি, ওয়াইয়ের সামনে প্লাস ওয়াইয়ের সামনে প্লাস, ওয়াই আর কাটা যাবে না। তাহলে আমরা বাকি অংশগুলো কী করে দিব, যোগ করে দিব। নেক্সট পরবর্তীটা একটু খেয়াল করো। তো দেখো পরবর্তী লাইন আমরা কী করব, আমরা যেহেতু যে অবশিষ্ট অংশগুলো ছিল, যেমন দুইটা টেন থিটা ছিল, টু টেন থিটা যোগ করে দিলাম আমরা, এবং দুইটা সেক থিটা ছিল হরে, টু সেক থিটা যোগ করে দিলাম। ডান পাশে ছিল দুইটা এক্স অর্থাৎ টু এক্স, এবং হরে ছিল দুইটা ওয়াই এবং টু ওয়াই যোগ করে দিলাম। এখন আমরা তো জানি যে লব এবং হরে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, অর্থাৎ এ টু এবং এ টু কেটে দিতে পারি, কিন্তু মনে রাখবো পাশাপাশি কাটা যাবে না। প্লাস মাইনাস থাকলে আমরা কাটতে পারবো, কিন্তু পাশাপাশি একই জাতীয় থাকলে কাটতে পারবো না। ঠিক আছে, এখন লবে থাকে টেন থিটা, হরে থাকে সেক থিটা। দেখো আমার তো শুধু আমার কিসের মান বের করা দরকার, আমার মান বের করা দরকার শুধুমাত্র থিটা এর মান। কিসের মান? থিটা এর মান। এখন থিটার মান টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা কি কোনো সূত্র আছে বলো তো? নাই। টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা ডিরেক্ট কোনো সূত্র নেই, কিন্তু টেন থিটার সূত্র আছে। কি বলো তো টেন থিটার সূত্রটা? তোমরা জানো টেন থিটার সূত্র দুইটা, একটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর একটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কট থিটা। তাহলে আমার তো কোন সূত্রটা কাজে লাগে? দেখো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি আমি নেই তাহলে এটা কাজে খাটবে, নাকি 1 ডিভাইডেড বাই কট থিটা কাজে খাটবে? কীভাবে? আবার সেক থিটার সূত্রটা একটু দেখো তো নিচে, সেক থিটার সূত্র কী বলো তো? তাহলে সেক থিটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এটার ভিতরে তো কোনো, যখন আমি এই সূত্রটা নিব এটার ভিতরে তো কট নাই, এর মানে এটা নিলে আমি কাটাকাটি করতে পারবো না, আর শুধুমাত্র একটা রাশিতে আমি রূপান্তর করতে পারবো না। কিন্তু আমি যদি এটা আর এই টেনের এই সূত্রটা নেই তাহলে আমি কেটে দিতে পারি। কি কোনটায় কসে কেটে দিলে অনলি শুধু সাইন থাকতে পারে, তাই না? তাহলে আমরা এই কাজটা এখান থেকে করতে পারি। আচ্ছা চলো, তাহলে আমরা টেন থিটার সূত্র কি নিব? টেন থিটার সূত্র নিব যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, যে সূত্রটা আছে ওইটা নিলাম আমরা। ঠিক আছে, আর সেক থিটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা। বুঝতে পারছো? 1 ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু, ডান পাশে দেখো আমরা ডিরেক্ট মান বসা দিতে পারি। এখানে কোন মান বলো তো? তোমরা আগে দেখছো না যে এক্সের মান কত দেওয়া ছিল? 1 দেওয়া ছিল, আর ওয়াইয়ের মান কত দেওয়া ছিল? √2 দেওয়া ছিল। মনে আছে তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, আমরা লবে যে অংশ থাকে এখানে দেখো 4 তলা হয়ে গেছে, তা আমাদের সংক্ষেপে মনে রাখতে হবে যদি এইরকম অংশ থাকে অর্থাৎ 4 তলা 3 তলা থাকে, তাহলে উপরের অংশটা ঠিক রেখে, উপরের অংশটা কি আছে? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আমরা লিখে দিলাম। আর এই ভাগটা কি হয়ে যাবে বলো তো? ভাগটা গুণ চিহ্ন দিয়ে নিচে হরে যেটা থাকবে উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ 1 নিচে চলে আসবে, আর কস থিটা উপরে চলে গেল। ডান পাশে যা আছে তাই আমরা বসিয়ে দিতে পারি, 1 ডিভাইডেড বাই √2, তাই না? এখন একটু খেয়াল করো তো, এখানে এই যে কস উপরে
নিচে এবং কস উপরে কেটে দিতে পারি আমরা? পারি না। তাহলে কস উপরে এবং কস নিচে আমরা কেটে দিলাম। তাহলে বাকি থাকবে কি বলো তো? বাকি থাকবে উপরে সাইন থিটা নিচে 1। এখন বলো তো 1 কি নিচে দেওয়ার প্রয়োজন আছে? 1 তো নিচে দেওয়ার প্রয়োজন নাই, কারণ 1 তো এমনি নিচে আসে। তাই আমাকে কল্পনায় ধরে নিতে পারি আমরা 1 নিচে আসে। আমার থিটার মান দরকার। বলো তো আমরা থিটা মান এখান থেকে কীভাবে বের করতে পারি? আমরা এইভাবে বের করতে পারি, সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান এখানে 1/√2। বলো তো সাইন আমাদের 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি মান। বলো সাইন কত ডিগ্রি মান 1/√2? সাইন 45 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? 45 ডিগ্রি মান। অর্থাৎ তুমি যদি উভয় পক্ষ থেকে সাইন থিটা বাদ দিয়ে দাও তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি থাকে। তাহলে যেটা আমাদের বলা হয়েছে না যে থিটার মানটা কত কী হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে সূক্ষ্মকোণ মানে তো 90 ডিগ্রি চেয়ে ছোটো। তাহলে এখানে 90 ডিগ্রি চেয়ে ছোটো আছে না, এবং থিটার মান আমরা 45 ডিগ্রি বের করে দিলাম। তো বুঝতে পারছো তোমরা? তো পুরো অঙ্কটা তোমরা আবার রিপিট করে পিছনে টেনে তারপরে তোমরা পুরো অঙ্কটা বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই খাতা কলমে নোট করে রাখবা। তো চলো এবার আমরা ঘ নম্বর প্রশ্নতে কী বলছে আমরা ওটা বোঝার চেষ্টা করি এবং সমাধান করার চেষ্টা করি। তো ডিয়ার স্টুডেন্ট, ঘ নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে আমরা একটু দেখে নিই। আমরা এটা উঠেছি আগে। ঘ নম্বর প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু টেন আলফা। তো প্রশ্ন হচ্ছে উদ্দীপক হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা। এটা উদ্দীপকে দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে টেন আলফা এটা থেকে। তো দেখো তো খুব ইজি হয়েছে, আমরা এটা সমাধান করে তোমাদের দেখাই। তো যেটা দেওয়া আছে আমরা লিখলাম যে দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা। এখন দেখো আমরা এটাকে একটা সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখান থেকে আমরা দেখো যে কোনো একটা বাম পাশে রাখবো, এটা সাইন, এটা সাইন আলফা, অর্থাৎ দুইটা সেম ক্যাটাগরি না। তো এই দুইটাকে আমরা ডান পাশে রেখে শুধুমাত্র কসটাকে বাম পাশে রেখে দিব, অর্থাৎ কসটা একটু ব্যতিক্রম না। তাহলে যেটা ব্যতিক্রম ওটাকে আমরা কী করবো? বাম পাশে রেখে দিব, আর ডান পাশে যেটা থাকবে ওটাকে আমরা এখানে লিখে দিব যে 2 সাইন আলফা, এটা ডান পাশে আছে, এবং উইথ এই সাইন মাইনাসটাকে আমরা প্লাস অবস্থায় ডান পাশে নিয়ে নিতে পারি না, কারণ দুইটা সাইন। এখন এখান থেকে আমরা কি করতে পারি বলো? এখান থেকে cos আলফা যেটা আছে ওটা লিখে দিব, এখানে সাইন, এখানে সাইন। আচ্ছা, কমন নেওয়া যায় না বলো তো? তাহলে আমরা কি এখান থেকে কমন নিতে পারি? অর্থাৎ কীভাবে কমন নিব? দুইটার ভেতরে যদি থাকে, অর্থাৎ দুইটার ভেতরে যদি একই জাতীয় থাকে তাহলে আমরা কমন নিতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি বলো তো? আমরা এখান থেকে সাইন আলফা কমন নিতে পারি। √2 কি কমন নেওয়া যাবে? না, √2 দুইটার ভিতরে নাই। তাহলে বাকি থাকবে কি? কমন নেওয়া মানে তো বুঝো, তাই না? কমন নেওয়া মানে কি বলো তো? কমন নেওয়া মানে হচ্ছে তুমি √2 প্রথম ভগ্নাংশকে যেটা কমন নিয়েছো ওটা দিয়ে ভাগ করো সাইন আলফা দিয়ে, তাহলে সাইনে সাইনে চলে যায়, থাকে কত? √2 থাকে, তাই না? কত থাকে? √2 থাকে। এর মানে হচ্ছে এখানে √2। এরপরে যে মাঝে প্লাস আছে সাইন আলফা ভাগ করে দাও, এই সাইন আলফা ভাগ করে 1 থাকবে, তাহলে 1 এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা যে অংশটুকু অবশিষ্ট রয়েছে আমরা এটাকে কী করবো? আমাদের মান বের করতে হবে। কি আমাদের মান বের করতে হবে? কিন্তু টেন আলফা ডান পাশে। তো আমাদের যেহেতু টেন আলফা বের করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাম পাশে আমাদের যেটা প্রয়োজন আছে একটু খেয়াল করে, এখানে বাম পাশে আমাদের cos আলফা মাইনাস সাইন আলফা রাখতে হবে, ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা। এখানে টেন আলফা, অর্থাৎ টেন বের করতে গেলে তো আমাদের সাইন ডিভাইডেড বাই cos লাগে, তাই না? সাইন ডিভাইডেড বাই cos-এর সূত্র দরকার আছে, অর্থাৎ বাম পাশে সাইনও লাগবে, cos-ও লাগবে আবার। তাহলে আমরা কী করবো? এখান থেকে যে cos আলফা যেটা আছে এই √2 + 1কে আমরা পক্ষান্তর করে যদি দিতে পারি, যে cos আলফা এটা থাকবে cos আলফা ডিভাইডেড বাই √2 + 1 = সাইন আলফা, এটা ডান পাশে রেখে দিব। তো এখন যদি রেখে দেওয়া হয় তাহলে দেখো এখন আমাদের এখান থেকে যে অঙ্কটা রয়েছে আমাদের cos আলফা আছে, সাইন আলফা আনতে হবে। তাহলে আমরা করবো কি? এখান থেকে যে √2 + 1 এটা বিপরীতটা দিয়ে উভয় পাশে গুণ করে দিব, অর্থাৎ লব এবং হরে গুণ করে দেবো। কেন লব হরে গুণ করব? কারণ আমি যদি শুধু হরে গুণ করে দেই তাহলে তো আমার হবে না, অর্থাৎ এমনভাবে গুণ করতে হবে যাতে এটা ভ্যানিশ হয়ে যায়। অর্থাৎ এই cos আলফা এটার সাথে আমরা কি করব? এটার সাথে আমরা √2 এটা বিপরীতটা দিয়ে গুণ করব, আর নিচে গুণ করতে হবে। কিসের সাথে? নিচে যেটা আছে এটা তো থাকবেই, এবং গুণ করব √2 - 1 দিয়ে, আর ডান পাশে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেব সাইন আলফা। তাহলে মনে রাখবা আমরা বাম পাশে কী করছি? √2 এটা, অর্থাৎ হরে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উভয় পাশে গুণ করে দিছি। আচ্ছা, গুণ করে দেওয়ার ফলে কি হয়েছে বলো তো? গুণ করে দেওয়ার ফলে এখান থেকে cos আলফা যখন আমরা √2কে গুণ করব তখন √2 cos আলফা হবে, মাইনাস এই cos আর 1 গুণ করলে হচ্ছে cos আলফা। আর নিচে কি থাকবে? দেখো এখানে যদি আমরা এই প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র নিই, √2 হচ্ছে এ, এটা দুইটার উপরে স্কোয়ার মাইনাস 1-এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2 - 1 লিখতে পারি, অর্থাৎ 2 - 1। তাহলে আমরা ডিরেক্ট যদি বসা দিই 2 - 1, আমরা সূত্র নিয়ে দেখে দিই √2 - 1, আর এখান থেকে √2 cos আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই কত হবে?
2 - 1। এখন 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই কত থাকবে? 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে 1 থাকে, অর্থাৎ হরে আমাদের 1 দেওয়ার প্রয়োজন নেই। ডান পাশে যেটা আছে সাইন আলফা আমরা বসিয়ে দিব, সাইন আলফা। তাহলে √2 নিচে যেহেতু 2 - 1 বিয়োগ করলে 1 থাকে, 1 আমরা হরে বসাই না, অর্থাৎ কি থাকবে 2 cos আলফা মাইনাস সাইন আলফা ইজিক্যাল টু কত থাকবে? সাইন আলফা। আচ্ছা, তা আমাদের এটা হচ্ছে cos আলফা আছে এখানে, √2 cos আলফা মাইনাস cos আলফা ইজিক্যাল টু 1 এর সাথে যখন আমি সাইন আলফা গুণ করব, এখানে দেখো তো 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, 1 দিয়ে যখন আমি সাইন আলফাকে গুণ করব তখন সাইন আলফাই থেকে যাবে এখানে। এখন আমরা যদি এখানে কসগুলোকে, এখন আমাদের প্রশ্নতে যেটা চাইছে একটু খেয়াল করে দেখে, এখানে প্রশ্নতে যেটা বলা হয়েছে যে cos আলফা মাইনাস সাইন আলফা, তাহলে আমাদের cos আলফা মাইনাস সাইন আলফা চাওয়াতে আমরা করবো কি, এখান থেকে একটা কসকে সাইনের সাথে পক্ষান্তর করে দেবো, অর্থাৎ √2 cos আলফা থাকবে ইজিক্যাল টু সাইন আলফা যেটা আছে এটা বসিয়ে দিব সাইন আলফা, আর এই মাইনাস cos আলফাটা প্লাস আকারে cos আলফা হিসেবে চলে যাবে। তাহলে প্লাস cos আলফা কেন নিলাম? কারণ আমাদের প্রশ্নতে সেটাই বলা হয়েছে। প্রশ্নতে কী বলা হয়েছে? প্রশ্নতে আমাদের বলা হয়েছে যে এখানে cos আলফা মাইনাস সাইন আলফা, তা আমাদের এই জন্য আমরা কী করলাম, পক্ষান্তর করে cos আলফা মাইনাস সাইন আলফা করে দিলাম। আচ্ছা, তাহলে 2 cos আলফা √2 cos আলফা, আর হচ্ছে ডান পাশে আছে সাইন আলফা প্লাস cos আলফা, যেটা আমাদের প্রশ্নতে বের করতে বলা হয়েছে। এখন আমরা এখান থেকে যদি এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে একটু সৌন্দর্য বৃদ্ধি পায়, যেটা সাইন আলফা, অর্থাৎ যেহেতু প্রশ্নতে আমাদের cos আলফাটা আগে বলা হয়েছে, একটু দেখো cos আলফাটা আমাদের আগে বলা হয়েছে এবং সাইন আলফাটা পরে বলা হয়েছে, তাহলে আমরা ওই অনুযায়ী সাইন আলফাটাকে পরে নিব, cos আলফাটাকে আগে লিখব। cos আলফা প্লাস যেহেতু আছে কোনো অসুবিধা হবে না সামনে পিছে আনলে, এবং সাইন আলফা ইজিক্যাল টু √2 cos আলফা। এখন দেখো তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ আমাদের হাতে আগে 1 নম্বর সমীকরণ ছিল, এখন আমরা 2 নম্বর সমীকরণ দেব। তো এখানে প্রশ্নতে যেটা বলা হয়েছে, দেখো প্রশ্নতে হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা। আমরা 1 নম্বর সমীকরণে আমাদের cos আলফা মাইনাস সাইন আলফা দেওয়া ছিল প্রশ্নতে, এবং আমরা এখন বের করলাম cos আলফা প্লাস সাইন আলফা, অর্থাৎ লবে যেটা দেওয়া আছে প্রশ্নতে সেটা লবে cos আলফা মাইনাস সাইন আলফা দেওয়া আছে, আমরা বের করলাম cos আলফা প্লাস সাইন আলফা। তা আমরা যদি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিই তাহলে cos আলফা এবং সাইন আলফা আমরা পেয়ে যাই খুব সহজে। দেখো তাহলে আমরা কী করবো, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিব আমরা। আচ্ছা, তো 1 নম্বর সমীকরণে কী ছিল? 1 নম্বর সমীকরণে যেটা প্রশ্নতে দেওয়া ছিল তোমরা দেখেছো, আমরা একটু আগে লিখেছি যে cos আলফা মাইনাস সাইন আলফা, এটা ছিল 1 নম্বর সমীকরণ, ভাগ করে দিব বাম পাশে দিয়ে আমরা। 2 নম্বর সমীকরণে বাম পাশে আছে cos আলফা প্লাস সাইন আলফা ইজিক্যাল টু 1 নম্বর সমীকরণ ডান পাশে দেওয়া ছিল √2 সাইন আলফা, √2 সাইন আলফা, এবং 2 নম্বর সমীকরণ আমরা ডান পাশে কী বের করছি, √2 cos আলফা। দেখো সাইন ডিভাইডেড বাই cos আমরা 10 বলতে পারি, এবং বাম পাশে যেটা প্রশ্নতে চাইছে যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা, এটা প্রশ্নতে দেওয়া ছিল, আমরা cos আলফা প্লাস সাইন আলফা মানটা বের করে নিছি। তো এখান থেকে √2 কেটে দেওয়া যায়, তাকে কি বলো তো, তাকে উপরে সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা। এখন সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা সূত্র কী বলছিলাম বলো? সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা সূত্র হচ্ছে tan থিটা বলছে, কিন্তু এখানে তো আলফা দেওয়া আছে, অর্থাৎ আমরা এখান থেকে আলফা বসিয়ে দিব। তা আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে, যে tan আলফা, অর্থাৎ আমরা এইটা দিয়ে প্রমাণ করে ফেললাম tan আলফা, অর্থাৎ যেহেতু প্রমাণ করা হয়েছে, অর্থাৎ আমরা এটাকে প্রুফড বলতে পারি অথবা প্রমাণিত। ঠিক আছে, তো পরবর্তীতে আরেকটি সৃজনশীল নিয়ে আসবো আমরা। তোমরা আশা করি এই সৃজনশীলটা বোঝার চেষ্টা করবে এবং আমাদের সাথে সংযুক্ত থাকবে।